উত্তরাঞ্চলের একটা গ্রাম অঞ্চলে আমরা দেখেছি রাতের বেলায় কে বা কাহারা, তারা বিএনপি না তারা আওয়ামী লীগ না তারা কারা না তারা সুযোগ সন্ধানী, এটা কিন্তু কেউই বলতে পারে না। রাতের অন্ধকারে এই সমস্ত মন্দিরগুলো ভেঙে দিয়েছে। লীগের কোনো দলের কোনো পদ পদবিতে ছিলে বলে যে আমি স্থানীয় সেক্রেটারি। তাই বলে যখন সেক্রেটারি হলে তুমি যখন আন্দোলনের বিরুদ্ধে ইট পাটকেল ছুড়েছো, তো তারা তো তার পাল্টা ইট পাটকেল ছুড়বেই। আজকের এই যে যে কয়টা হিন্দু বাড়ি মানে হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, টোটাল দায়ী হচ্ছে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হিন্দু নেতার দ্বৈত চরিত্র আমরা জানি, যেখানে সুবিধা পাবে সেইখানে এইগুলো করে। আজকে তাদের কারণে কিন্তু আমরা সাপারাত বিভিন্ন মঠ মন্দিরে তারা কমিটি করেছে, কিন্তু কোনো মন্দিরে তারা পাহারা নাই। সেই মন্দিরের কমিটি গুলো পালায় চলে গেছে। কেন পালান? কেন? আমাদের ডিক্টেটর শেখ হাসিনা যেদিন দেশ ত্যাগ করলেন, পালিয়ে গেলেন, তো তারপরেই তাদের যারা অনুসারী তাদের মধ্যে তো চরম হতাশা এবং চরম আতঙ্ক বিরাজ করছিল সেই সময় থেকেই। যারা মন্ত্রী, যারা বড় বড় নেতা তারা পালিয়ে গিয়েছে এবং একটা অরাজক পরিস্থিতি বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। আপনারা জানেন গণভবনের মধ্যে মানুষ উল্লাস করেছে, যেভাবে অন্যান্য দেশেও এই গণ অভ্যুত্থানে যেটা শ্রীলঙ্কায় হয়েছে, আফগানিস্তানে হয়েছে, ঠিক একইভাবেই জনগণ দীর্ঘ দিন যাবৎ তার গণতন্ত্র ফিরে পাওয়াতে তারা একটু মানে ধৈর্যহীন হয়ে গেছে। তো সেই পরিস্থিতিতে আপনার ওই দিন রাতেই আমরা দেখেছি বেশ কিছু বাংলাদেশে প্রায় 20-22টা জেলায় বিচ্ছিন্ন ভাবে বেশ কিছু হিন্দু নেতা বলতে গেলে আওয়ামী লীগ নেতা আর কি, যারা আওয়ামী লীগের হিন্দু নেতা, সেই সব উইথ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংগঠন আমাদের মধ্যে আছে। তো তারা একটা এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটা বিবৃতি দিয়ে বলেছিল যে এই ছাত্র যারা আন্দোলন করছে তারা নিজেদেরকে রাজাকার বলে ধৃষ্টতা দেখিয়েছে, সংবিধান বিরোধিতা করেছে, তাদের রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে অবিলম্বে, এবং তারা যেন কোনো ধরনের চাকরি বাকরি সরকারি আধা সরকারি কোনো জায়গায় যেন চাকরি না পায়, সেনাবাহিনী পুলিশ বাহিনীতে যেন চাকরি না পায়, এটা ইনশিওর করতে হবে এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে। তো এইটা প্রথম আলো সহ বিভিন্ন পত্রপত্রিকায় যখন নিউজ হয়েছে, এটার মধ্যে যারা আন্দোলনকামী মানুষ, মুক্তিকামী মানুষ, তাদের মধ্যে চরম একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেই সৃষ্টির ফলেই এমন ভাবে তারা একটা চিন্তা করেছিল, বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছিলাম যে সারা বাংলাদেশের হিন্দুরা আক্রমণ হবে। তো সেই পরিস্থিতি বিএনপি এবং জামাতের নেতারা ওই দিন বিকালেই হুঁশিয়ারি করে দেন এবং সমস্ত নেতৃবৃন্দকে তারা বলেন যে তারা যেন মন্দির এবং বিভিন্ন হিন্দুদের বাড়ি বাড়ি যেন পাহারা দেয়। তো বাড়ি বাড়ি বলতে গেলে বিভিন্ন পাড়া মহল্লা। তো সেই সময় থেকে আমরা দেখেছি যে বিএনপি, জামাত এবং হেফাজতের যে সমস্ত ওলেমা আলামারা যারা আছে তারা বিভিন্ন মন্দিরের সামনে গিয়ে লাঠি টাঠি নিয়ে, চেয়ার নিয়ে রাত ভরে পাহারা দিয়েছে এবং বড় কোনো মন্দিরে আমরা কোনো হামলার সংবাদ পাই নাই। তবে গ্রাম অঞ্চলের, বিশেষ করে উত্তরাঞ্চলের একটা গ্রাম অঞ্চলে আমরা দেখেছি রাতের বেলায় কে বা কাহারা, তারা বিএনপি না তারা আওয়ামী লীগ না তারা কারা না তারা সুযোগ সন্ধানী, এটা কিন্তু কেউই বলতে পারে না। রাতের অন্ধকারে এই সমস্ত মন্দিরগুলো ভেঙে দিয়েছে এবং সকালবেলা এইগুলো ভিডিও তৈরি করে অনেকে এইগুলো প্রচার করছে। যদিও আমাদের নির্দেশ ছিল যে বাংলাদেশের প্রতিটি হিন্দু পাড়া মহল্লায় হিন্দুরা রাত জেগে সেখানে পাহারা দিবে। কেউ মন্দির ভাঙতে আসলে, প্রতিমা ভাঙতে আসলে তাদেরকে আহত করতে হবে। কিন্তু দেখলাম যে মন্দির কমিটিগুলো যেহেতু আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হতো, তো তারা হয় এটা আমরা কেন হয়েছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু সেই মন্দিরগুলো থেকে তারা কোনো পাহারা দিয়ে মানে হামলার শিকার হয়েছে এমন কোনো ঘটনা আমার কথা শুনি নাই। কিন্তু মন্দির ভাঙা হয়েছে বেশ কিছু মন্দির। বড় আপনার যেমন বাংলাদেশের ইসকনের বড় মন্দিরে হামলা হয়নি, হরি ঠাকুরের মন্দিরে হামলা হয়নি, ঢাকেশ্বরী মন্দিরে হামলা হয়নি, কোনো বড় মন্দিরে আমরা হামলার শিকার দেখিনি। কিন্তু গ্রাম অঞ্চলে যে মন্দিরগুলো অরক্ষিত সেইগুলোতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। তো এখন বিষয় হচ্ছে এখনো পর্যন্ত অনেক হিন্দু এলাকায় কিছু চাঁদা দাবির কথা আমরা শুনতে পাচ্ছি, যে আমরা খুলনার একটা জায়গায় আমরা শুনেছি। কিন্তু সেইখানে যে জিনিসটা হচ্ছে যে ওই একই বিষয়, যে তারা হয় আওয়ামী লীগের অতি উৎসাহী কর্মী অথবা অতি উৎসাহী নেতা, সেগুলো সাধারণ হিন্দুদের মধ্যে 2-4 জন, যেটা গ্রামের মধ্যে অনেক শত্রুতা থাকে, আক্রোশমূলক থাকে, তাদের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ছোটখাটো ঘটনা ঘটছে। একেবারে গ্রামকে গ্রাম যে জ্বালিয়ে দেয়া, সমস্ত আগুন, যেমন আমরা 92 সালে আমরা দেখেছিলাম ঢাকা শহরের সমস্ত মন্দিরগুলোতে লেলিহান শিখা, কিংবা কুমিল্লাতে কয়েকদিন আগেও দেখেছি একেবারে সমস্ত কুমিল্লা থেকে চৌমুহনী পর্যন্ত আগুনের জল জল করছে, সেরকম ঘটনা আমরা দেখিনি। তো এখনো পর্যন্ত যেহেতু সবাই অ্যালার্ট আছে, সে আমাদের যারা বিরোধী এখন মানে যারা নেতা আর কি, বিএনপি জামাত হেফাজত, তারা প্রত্যেকেই বারবার হুঁশিয়ার করছে। তো এর মধ্যেও যে ঘটনাগুলো ঘটছে, তো তারা ফাইন্ড আউট হয় নাই যে কারা এই হামলাগুলো করছে, কারা এই মন্দিরগুলো ভাঙছে এবং কারা হিন্দুদের বাড়ি ঘরে এইগুলো হামলা করছে, এই বিষয়গুলো ফাইন্ড আউট। তাদের জন্য আমরা একটা বিষয় সবসময় বলি, যেটা বিএনপি এবং জামাত হেফাজতের নেতারা যে ইনশিওর করেছে, তো তারা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা বিএনপি নেতা, যারা জামাত নেতা, যারা হেফাজত নেতা, তাদের কাছে এই অভিযোগগুলো করুক। যেহেতু এখন পুলিশ নাই, এখন প্রশাসন নাই, আর এখানে সেনাবাহিনীর একটা দিয়েছে, নাম্বার দিয়েছে, যে তারা সেনাবাহিনীকে সঙ্গে সঙ্গে যেন ফোন করে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এইগুলো করতে রাজি না। তারা অনেকেই আছে এটা প্রচারে বিশ্বাসী,
কাজে বিশ্বাসী না। আমরা অনেকেই বলেছি যে হাতে নাতে আপনারা সন্ত্রাসী ধরেন। আজ পর্যন্ত কিন্তু এই এতগুলো ঘটনার ঘটলো কিন্তু কোনো হাতে নাতে আমরা কোনো কাউকে আমরা সন্ত্রাসী আমরা ধরতে পারি মানে কেউ ধরে বলল না যে আমরা তাকে ধরেছি। তো সব বিষয়গুলো নিয়ে একটা মানে অন্ধকারের মধ্যে রয়েছে। তো আমরা বলতে চাই যে এখনো হিন্দু সম্প্রদায় যারা আছে যে যাদের উপরে হুমকি ধামকি আসছে, আমি অনেকে বলছি যে আপনি ডকুমেন্ট সহ দেন। যখন ডকুমেন্ট সহ চাই তখন আর না করে। এবং যখন একজন আমাদের আজকেই গতকালই আমাদের সে ফরিদপুরের এক ভদ্রলোক বলে, হ্যাঁ আপনি কি বক্তব্য দিচ্ছেন? হিন্দুদের উপর কোনো আক্রমণ হয় নাই। আমি বললাম যে আপনার কে আক্রমণ করেছে? কয় না। আমি বললাম যে আপনার এলাকার কোনো আক্রমণ হয়েছে? কয় না। কয় উত্তরবঙ্গে হামলা হয়েছে। আমি বললাম যে শোনেন, আপনি নিজের এলাকার কথা আগে নিজে বলেন। উত্তরবঙ্গের খবর আমি আলাদাভাবে নেই। উত্তরবঙ্গের একজন বলল যে দাদা আমার তো বাড়িতে হামলা করেছে। আমি বললাম যে তুমি কি কোনো আওয়ামী লীগের কোনো দলের কোনো পদবিতে ছিলে? বলে যে আমি স্থানীয় সেক্রেটারি। আমি বললাম যখন সেক্রেটারি হলে তুমি যখন আন্দোলনের বিরুদ্ধে ইট পাটকেল ছুড়েছো, তো তারা তো তার পাল্টা ইট পাটকেল ছুড়বেই। তুমি রাজনীতি করলে তার প্রতিপক্ষের হামলা স্বীকার করতে হবে। তাহলে তুমি এখানে প্রতিরোধ গড়ে তোলো দলবল সহকারে। আমরা তো করছি না। তাহলে আওয়ামী লীগ হয়ে তুমি যখন আহ আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিলে তখন তো তোমার ভাবা উচিত ছিল। আবার একই সঙ্গে আমরা একটু আগেই আমাদের এই দক্ষিণাঞ্চলের একজন বলল যে আমার বাড়িতে হামলা হয়েছে। আমি বললাম যে আমি ওই একই ব্যাপার আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িতে কেউ আওয়ামী লীগের কেউ আছে? বলে যে আমার ছোট ভাই ছাত্রলীগের নেতা, সেই জন্য। তো এখন বিষয়টা কিন্তু এই, তো এখন আমি যখন ছাত্রলীগের নেতা হয়ে আওয়ামী লীগের নেতা হয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে হামলায় অংশ নেব, কিন্তু তারা যখন আবার পাল্টা আমার হামলা করবে তখন আমি হিন্দু হয়ে যাব। এই জিনিসটা আমরা এই যে দ্বৈত নীতিটাকে আমার পছন্দের না। আমার কথা হচ্ছে যদি শুধু হিন্দু হন, শুধু হিন্দু হয়ে লড়েন। আপনি এদেশের মুসলিম বৃহত্তর একটা জনগোষ্ঠী, তারা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, তারাও নির্যাতনের শিকার। শুধু হিন্দুরা হিন্দু আওয়ামী লীগ মারা যাচ্ছে তা না, মুসলিম আওয়ামী লীগের বহু নেতাদের আজকে ঝুলিয়ে দিচ্ছে বিভিন্ন। তো সেই কারণে দলীয় দল করতে গেলে, রাজনীতি করতে গেলে নিজের মেরুদণ্ড শক্ত করে হামলা করতে হবে, হামলার আবার শিকার হতে হবে। দুটোই মেনে নিতে হবে। আর যদি মনে করেন আমরা নিরীহ মানুষ, আমরা শুধু হিন্দু, তাহলে কোনো দলের মধ্যে যাওয়ার দরকার নেই, কোনো ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। এই হচ্ছে আমার বক্তব্য। নিজে নিরিবিলি থাকেন, ক্ষমতা যে আসলো, যে রাজনীতি করে করুক, কারো পক্ষেও যাওয়ার দরকার নেই, কারো বিপক্ষে যাওয়ার দরকার নেই, শান্তিপূর্ণ থাকেন। এই হচ্ছে আমার বক্তব্য। জি, আপনাদের একটি সুবিধাবাদী একটা চক্র ছিল যেটা রানা দাশগুপ্তের অধীনে ছিল। রানা দাশগুপ্ত তো হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উনি সাধারণ সম্পাদক ছিলেন এবং উনি সরকারে বেশ সুবিধাভোগী ছিলেন। এটা আপনি টকশোতে অনেকবারই বলেছেন এবং আমাদের কাছেও প্রমাণ ছিল। তো উনি ওনাদের পক্ষ থেকে কোনো উস্কানি দেওয়া হচ্ছে কিনা বা এই ধরনের কোনো প্রোপাগান্ডা তৈরি করার কোনো বিষয় আছে কিনা? 100% আজকের এই যে কয়টা হিন্দু বাড়ি মানে হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, টোটাল দায়ী হচ্ছে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা আন্দোলনকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে তারা সমস্ত জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে। এমনকি এই যে সেই রংপুরের যে ভদ্রলোকটা মারা গেছে, তিনি পূজা উদ্যাপন পরিষদের সভাপতি, তিনি গিয়ে সেই মানে যখন আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন চলছে, জনতার আন্দোলন চলছে, সেখানে তিনি তাদের ঠেকাতে গেছে। তিনি একই দেখে হিন্দু মানে হিন্দুদের ঐক্য পরিষদের নেতা, একই সঙ্গে আওয়ামী লীগের নেতা, তিনি আবার মানে ওখানকার থানা আওয়ামী লীগের নেতা। তাহলে প্রথম কথা হচ্ছে যে তাদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য দায়ভার কিন্তু আজকে সাধারণ হিন্দুরা কিন্তু আজকে নিরাপত্তাহীন এবং তাদের অনেকের উপর হামলা হচ্ছে। এখন তারা বলছে আমরা নিরীহ হিন্দু, কিন্তু যখন ঐক্য পরিষদ পূজা পরিষদের এই দায়িত্ব গ্রহণ করে, এবং আমরা দেখছি শুধু এই ব্যাপার না, আমি নিজে আমাদের এটা হচ্ছে ঝিনাইদহে অন্তত 2 বার করে আমরা প্রোগ্রাম করতে গেছি। আমার ওইখানকার অলোক সাহা নামে না নয়ন এই সাহা কনক সাহা নামে এক ভদ্রলোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা আমাকে ঢুকতে দেয়নি, আমার প্রোগ্রাম পসপন্ড করে দিয়েছে। তো এখন যারা মানে হিন্দুদের প্রোগ্রাম পর্যন্ত তারা করতে দেয় না, তারা এতটা গুণা আওয়ামী লীগ। তো এখন যদি তার বাড়ি হামলা হয় সেটার জন্য তো দায় দায়িত্ব তো অন্য কেউ না, এই না। আমরা ঢাকা শহরে বড় একটা প্রোগ্রাম করছি, 20 লাখ টাকা পর্যন্ত ব্যয় করে সারা বাংলাদেশের প্রায় 8 থেকে 10,000 হিন্দু আসছে। এই হিন্দু কিছু নেতারা তারা সরকারের কাছে গিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে আমার প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। আমি তো আর কারো দালালি করি নাই, কখনোই না। বিএনপিরও না, জাতীয় পার্টির না, জামাত না, কারোর সঙ্গেই না। আমি যেটা সত্য সেটাই বলেছি। আমাকে করতে দেয়নি আওয়ামী লীগরা। হিন্দুরা আওয়ামী লীগ থেকে বের করে নিয়ে যাচ্ছে গোবিন্দ প্রামাণিক সেই। তো আমরা তো হিন্দুদের এই দ্বৈত অনেক হিন্দু নেতার মানে সুবিধাবাদী দ্বৈত হিন্দু নেতার দ্বৈত চরিত্র আমরা জানি, যেখানে সুবিধা পাবে সেইখানে এইগুলো করে। আজকে তাদের কারণে কিন্তু আমরা ছাপারা বিভিন্ন মঠ মন্দিরে তারা কমিটি করেছে, কিন্তু কোনো মন্দিরে তারা পাহারা নাই। সেই মন্দিরের কমিটি গুলো পালায় চলে গেছে। কেন পালান? কেন আপনি মন্দিরের কমিটি, আপনার তো পালানোর কথা না। কারণ হচ্ছে তারা মনের মধ্যে একটা ভয়ই আছে যে আমরা তো এই গত কয়েক বছরে স্বৈরাচারের পক্ষে থেকে আমরা অনেক অঘটন ঘটিয়েছি, আমরা যে কোনো মুহূর্তে আমরা নিহত হতে পারি, আহত হতে পারি। তো এই কারণে এই মন মানসিকতার কারণেই আজকে তারা আমাদের হিন্দুদের একটা বিপদের মধ্যে ফেলেছে, এবং আমরা যে কারণে আজকে এই বিপদ। আপনার নিশ্চয় মনে আছে যে নির্বাচনের আগে একজন হিন্দু নারায়ণগঞ্জে
উনি নামাজ নিয়ে খুব বাজে মন্তব্য করেছিলেন। এখন ওনার বাড়িঘর যদি পুড়িয়ে দেওয়া হয়, তো বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় বা সেই রোষানলে পড়ে আপনার মনে আছে নিশ্চয়ই যে নারায়ণগঞ্জে একজন, আমি নামটা ভুলে গেছি। আমিও আপনার ভুলে গেছি নামটা মনে বিষয়টা। আছে কিনা? তো যাই হোক, আমি বলছি যে হুম, কিছু মানুষ আছে যারা অকারণে উস্কানিমূলক কথাবার্তা বলে, উস্কানিমূলক কর্মকাণ্ড করে। হুম, যেটা হুম। ফালতু বক্তব্য, এটা শুধু হিন্দু না, পৃথিবীর সব দেশেই আমরা দেখছি। আজকে আওয়ামী লীগের নেতারা সাফারার হচ্ছে না, পালিয়ে গেছে না। শেখ হাসিনার মতো মানুষ যদি পালিয়ে যেতে পারে, তাহলে আমাদের সাধারণ যারা তার কর্মীরা তারা কতটা ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে, এটা তো স্বাভাবিক। তবে যেটা আমরা আশঙ্কা করেছিলাম, আমি মনে করেছিলাম যে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামকে গ্রাম মানে আগুন জ্বলবে, সেটা হয়নি। এটা আমাদের জন্য একটা পরম সৌভাগ্য। অনেক ধন্যবাদ গোবিন্দ